আছে যে যারা কথা বলে হচ্ছে ওই আপনার সার্কাস দলের লোকের মতো হাস্যকর কথাবার্তা সবসময়। এখন কেউ কেউ হচ্ছে ইন্টেনশনালি কথা বলেন, অর্থাৎ মিডিয়াতে আলোচনায় থাকার জন্য। ধরেন জাতিসংঘ বলছে যে বাংলাদেশের বন্যা আপনার 98 বন্যার চেয়ে ভয়ঙ্কর হতে পারে। আমাদের একজন মন্ত্রী বলে উঠলেন যে জাতিসংঘ কি বলবে, আমরা বন্যা মোকাবেলা করতে করতে আমাদের অভিজ্ঞতা আছে, চাইলে জাতিসংঘ আমাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারে। জাতিসংঘের মতো একটা সংস্থাকেও তারা মানে কেয়ার করছে না। তো এটা কতটুকু মানে একটা অবান্তর কথাবার্তা বলতে পারেন। আবার বলছে যে এই করোনাকালীন সময় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নাকি ইউরোপ আমেরিকার চেয়ে ভালো। আবার কোন কোন মন্ত্রী বলছেন বাংলাদেশের হাতির ঝিল লস এঞ্জেলস হয়ে গেছে। কেউ কেউ বলছেন বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের সমান, কানাডার কাছাকাছি হবে, লন্ডনের সমান হয়ে যাচ্ছে। অথচ এরা আপনার এদের পরিবার পরিজন থাকে আপনার ওই লন্ডন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা। এদের সর্দি জ্বর হলেও দেশের বাইরে চিকিৎসা নিতে দেয়। তো এদের যে কথাবার্তাগুলো সেগুলো বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কেউ কেউ আছে যে বললাম মিডিয়াতে আলোচনায় থাকার জন্য কিংবা সিরিয়াস ইস্যুকে হাস্যকর বানানোর জন্য বা মানুষের কাছে ট্রোল হিসেবে তুলে ধরার জন্য কিছু বেফাস মন্তব্য করেন, আবোল তাবোল কথা বলেন। সেরকম কিছু মন্ত্রী রয়েছে। তো আমাদের এই যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমি একজন ছাত্র নেতা, আমার একটা সংগঠন আছে যদিও প্রবাসীদের নিয়ে, যে প্রবাসী অধিকার পরিষদ, যেটা বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের কানেক্টেড আছে এবং প্রবাসীদের নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের কাছে যখন আসলো যে ভিয়েতনামে এরকম 27 জন বাংলাদেশি জানা মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়েছে, তারা দেশে আসতে চায়, তখন আমরা চেষ্টা করলাম এম্বাসির শরণাপন্ন হওয়ার জন্য। তখন এম্বাসিও তাদেরকে আপনার হেল্প করার জন্য আমরা যতদূর জানি চেষ্টা করতেছিল। কিন্তু এর মধ্যেই এই আমাদের পররাষ্ট্রমন্ত্রী কোথা থেকে একটা মানে যেটা বলে একটা বেফাস মন্তব্য, অতি উৎসাহী মন্তব্য করে বসতেন যে ভিপি নূরদের উস্কানিতে দূতাবাস দখল। যদি ওখানকার অ্যাম্বাসেডর বলতেন সেটাকে আপনি কাউন্ট করতে পারতেন। অ্যাম্বাসেডর বললে সেটাকে আপনি কর্ণপাত করতে পারেন। অ্যাম্বাসি তো বলেনি, বাংলাদেশ থেকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। অথচ এম্বাসি তাদেরকে দেশে ফেরানোর জন্য চেষ্টা করতেছিল। বা আমরা যতদূর জানি, যখন আমরা এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আনলাম এবং আমরা এম্বাসিরও যোগাযোগ করতে চেষ্টা করলাম, তখন তারাও আমাদেরকে কিছুটা আশ্বস্ত করেছিল যে আমরা চেষ্টা করছি যে কি প্রক্রিয়া তাদেরকে দেশে পাঠানো যায়। কারণ আপনার বাংলাদেশিদেরকে বিমান ভাড়া করে দেশে পাঠানোর রেওয়াজ বা আপনার আইন আপনার বাংলাদেশে ওই দূতাবাসগুলো নাই। আর এমনিতেই তো বা এই করোনাকালীন সময় তো দূতাবাসগুলো আর্থিকভাবে দুর্বল, সরকারই আপনার দুর্বল হয়ে যাচ্ছে, ব্যাংকগুলোতে টাকা নাই, সরকার টাকার জন্য হন্য হয়ে খুঁজছে টাকা কোথায় আছে। স্থানীয় সরকার প্রশাসনকে বলছে খরচ কমানোর জন্য, হ্যাঁ, এবং নিজেদের ইনকাম নিজেদেরকে খুঁজে বের করার জন্য, যাতে জনগণকে ওই যে আপনার ভ্রাম্যমাণ মামলা হামলা নানাভাবে টাকা পয়সা কামাইতে পারে এবং সরকারের চাপটা কমে। তো সেখানে পররাষ্ট্রমন্ত্রী এই যে বক্তব্য, যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই। তবে আমাদের কাছে এখানে যে জিনিসটা মনে হয়েছে যে ধরেন আমরা তো এখন বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের একটা পরিচয় আছে, একটা ভাবমূর্তি আছে। তো ফরেন মিনিস্টার তো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট সরকারের। ফরেন মিনিস্টার হয়তো বিদেশি রাষ্ট্রগুলো এমবেসি গুলোর কাছে আমাদেরকে নেতিবাচক ভাবে তুলে ধরার জন্য এই বক্তব্যটা দিয়েছেন, অথবা ওই যে মানব পাচারকারী চক্র তাদেরকে রেহাই দেওয়ার জন্য এই কথাটি বলেছিলেন। কারণ যেহেতু কুয়েতের ঘটনায় আমরা দেখলাম যে একজন সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন, তার ওয়াইফ জড়িত ছিল এবং এমন অভিযোগ আছে যে কুয়েতের দূতাবাসও রাষ্ট্রদূত এই ঘটনায় অভিযুক্ত এবং তার সাথে বাংলাদেশেরও কিছু রাজনীতিবিদ আপনার জড়িত আছে। এবং প্রথম আলো যে ভিয়েতনামের যে মানব পাচারকারী চক্রটির যে তথ্য উদ্ঘাটন করলো, সেখানেও কিন্তু আমরা জানতে পারলাম যে বাংলাদেশের আরো কিছু রাজনীতিবিদ জড়িত। কারণ এই ধরনের অপকর্মগুলো তো সরকারি দলের কিংবা প্রশাসনের সরকারের লোকজন ছাড়া তো করা যায় না। তো আমার মনে হয় যে হয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করার জন্য, আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের মন্তব্য করেছেন, অথবা ওই যে মানব পাচারকারী চক্রকে রেহাই দেওয়ার জন্য এই কথাগুলো বলেছেন। কারণ এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এর আগে আপনার যখন এই যে মাসখানেক আগে যখন বাংলাদেশে এই যে পাপুলের অপকর্ম নিয়ে বাংলাদেশি সাংবাদিকরা বা দু একটি গণমাধ্যমে নিউজ হলো, তখন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু উড়িয়ে দিয়েছেন, না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অথচ আমরা কিন্তু দেখলাম যে এই ধরনের ঘটনা ঘটছে। নূর, আপনি বলেছেন যে আপনার উদ্যোগে একটা প্রবাসী কল্যাণ সংস্থা বা কিছু একটা হয়েছে প্রবাসীদের জন্য, প্রবাসীদের স্বার্থ রক্ষার্থে। তো প্রবাসীরা তো বিভিন্ন জায়গায় অনেক সমস্যা আছে, যেমন
কোনো কোনো জায়গায় ওদের বেশিরভাগই হচ্ছে কাগজপত্রের সমস্যা থাকে, আবার কোথাও হচ্ছে যে তারা প্রতারিত হচ্ছে। তো সেই ব্যাপারে আপনারা কি করছেন, আপনাদের সেই সংগঠন থেকে আপনাদের উদ্দেশ্য বা কি সংগঠনের? প্রথমত দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অনেক টক শো মিডিয়াতে আমাকে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অবস্থা কি, ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে কিনা। তো দেখেন, বাংলাদেশে যে ধরনের নির্বাচন চলছে, শাসন ব্যবস্থা চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো তার বাইরে না। তো বাংলাদেশে নাগরিকরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে, প্রবাসীরা তো সেই বাংলাদেশেরই নাগরিক, সুতরাং তারা তো তার ভুক্তভোগী হবেই। সে কারণে আমরা দেখছি যে এই করোনাকালীন সময়ে ধরেন বিভিন্ন আপনার রাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীরা যারা বিভিন্ন দেশে আছে, কেউ কেউ কর্মহীন হয়ে যাচ্ছে, আবার কারো কারো আপনার নানা অসঙ্গতির কারণে দেশে ফিরে আসা লাগতেছে। সরকারের পক্ষ থেকে সেগুলো নিয়ে কোনো কার্যকর আমরা উদ্যোগ দেখছি না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে আমাদের শ্রমবাজার বন্ধ, সেই শ্রমবাজার চালু করার জন্য সরকারের কোনো আমরা উদ্যোগ দেখিনি, কারণ তারা তো এই ধরনের স্বৈরতান্ত্রিক সরকারকে প্রমোট করবে না বা স্বৈরতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবে না। তারপরে আরো অন্যান্য দেশে এই যে করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বিভিন্ন দেশে গেল, তারা তো বাংলাদেশের কে আরো একটু ছোট করলো, এবং ইতালিতে দেখেন যে বাংলাদেশের সাথে কি ধরনের ব্যবহার করলো। এর জন্য দায়ী, এর জন্য তো দায়িত্ব সরকার। এর জন্য তো আপনি লন্ডন থাকেন, আপনি না, আমি বিপিন না, দায়ী সরকার এবং সরকারি দল। তো সে কারণে প্রবাসীদের জীবনেও বিশেষ করে অন্যান্য সময়ের চেয়ে এখন একটা দুঃসময়। আমি যেটা বলবো, অনেকে ব্যবসা বাণিজ্য বিদেশে শুরু করেছেন, দেখা যায় রাজনৈতিক ভিন্নতার কারণে কেউ দূতাবাসগুলো থেকে সহযোগিতা পাচ্ছে না, অথচ তারা কিন্তু দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, স্বর্ণ পাঠাচ্ছে, যেই রেমিটেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশ অর্থনীতিটা দাঁড়িয়ে আছে। কেউ কেউ আপনার সমস্যায় পরেও সহযোগিতা পাচ্ছে না, সেটা আমরা ভিয়েতনামের ঘটনা দেখলাম। তারপরে আপনার মালয়েশিয়াতে দেখেন একটা ঘটনা, রায়হান কবির নামে যে একজন শ্রমিককে, তাকে আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার কারণে তাকে ওখানকার পুলিশ গ্রেপ্তার করলো, বাংলাদেশ সরকার কোনো ভূমিকা নেয়নি তার পক্ষে, বা সেখানকার সংগঠনগুলো রায়হানের পক্ষে দাঁড়াচ্ছে। এবং এটাই হচ্ছে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের তুলনা। দেখেন, সম্ভবত 2015 সালের দিকে বা তার আগে বা একটু পরে কাছাকাছি সময় হবে, ভারতীয় একজন নাগরিকের পাসপোর্ট একবার ফেলে দিয়েছিল মালয়েশিয়ান একজন কর্মকর্তা। সেটাকে কেন্দ্র করে ভারত ঘোষণা দিয়েছিল যে মালয়েশিয়াতে ভারতের যত শ্রমিক আছে সকল শ্রমিককে তারা ফিরিয়ে নেবে। মালয়েশিয়ার শ্রম মন্ত্রী সেই আপনার শ্রমিকের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। আর বাংলাদেশের অবস্থাটা দেখছেন যে সত্য কথা বলার কারণে একজন নাগরিক যখন মালয়েশিয়ায় নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, সরকারের রোষানলে পড়েছে, বাংলাদেশের সেই ভোটারবিহীন সরকার তার পক্ষে অবস্থান নিচ্ছে না, কারণ তাদের সেই জনগণের দায়বদ্ধতাটা নাই, যে জনগণের প্রতি যে তারা যে জনগণের প্রতিনিধি। সুতরাং সেখানে প্রবাসীরা তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপরেও এই সরকারই তো আমরা ভোটারবিহীন সরকার বলি, অবৈধ সরকার বলি, তারাই তো ক্ষমতায় আছে। কাজেই যতদিন ক্ষমতায় আছে নানা ধরনের সমস্যা নিয়ে তাদের কাছে যেতে হবে। আমরা এই প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে একটা জিনিস কাজ করছি, বিভিন্ন দেশে প্রবাসীরা কি কি সমস্যা বর্তমানে ফেস করতেছে এবং সেই সমস্যাগুলো, তাদের প্রস্তাবনাগুলো কি, সেগুলো আমরা একটা তালিকা তৈরি করছি, এবং এটা নিয়ে খুব শীঘ্রই আমরা আপনার ফরেন মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এগুলো লিখিত আকারে জানাবো, এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়েও এগুলোকে অ্যাড্রেস করব, যাতে এই সমস্যাটার সমাধান করে। আর যদি সমাধান না করে, তাহলে যা করার, যেভাবে আন্দোলন সংগ্রাম কিংবা সরকারকে চাপে ফেলে দাবি আদায় করা, সেই দিকে আমাদের যেতে হবে। কারণ আপনি দেখেছেন এই প্রবাসী অধিকার পরিষদ গঠন করার পরে বাংলাদেশে এই বোধহয় প্রথম যে প্রবাসীদের যে কিছুদিন আগে যে 219 জন প্রবাসী যাদেরকে অন্যায়ভাবে বিতর্কিত 54 ধারায় গ্রেপ্তার করেছিল, তাদের মুক্তির দাবিতে আমরা প্রেস ক্লাবের সামনে কিন্তু আপনার মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করেছি। তো আশা করি যে সরকার ঈদের আগেই সেই প্রবাসীদেরকে মুক্তি দেবে, এবং যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাই তাদের প্রত্যেককেই মুক্তি দেবে। আর যদি 2-4 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে, সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। তবে 219 জন প্রবাসীর যেটা আমরা জানতে পেরেছি যে ম্যাক্সিমামকে একেবারেই অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির দাবি আমরা করেছি এবং এখনো করছি। ভিপি নূর, আপনার একদম সর্বশেষ আমি জানতে চাইবো আপনার থেকে যে বাংলাদেশে যে ডিজিটাল আইনের নামে যে হয়রানিটা হচ্ছে, সেই ডিজিটাল আইনটাকে আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এটা কি শুধুমাত্র হয়রানির জন্য হচ্ছে, না আসলেই এটার গুরুত্ব বহন করে? ডিজিটাল আইনটা বাংলাদেশে দরকার ছিল।
ডিজিটাল যুগ হয়েছে, ডিজিটাল আইন তো অবশ্যই দরকার। প্রত্যেকটা আইন করা হয় নাগরিকদের সুরক্ষার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের সুবিধার জন্য। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের কথাটা যদি আপনি দেখেন, এটা পুরোপুরি জনগণের বিরুদ্ধে একটা আইন। এটা রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়, ভিন্ন মতের দমন পীড়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রতিবাদী মানুষকে থামানোর জন্য ব্যবহার করা হয়, যেটা আমাদের সাবেক একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আমারই অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি জননেতা তোফায়েল আহমেদ বলেছিলেন যে সরকারি দলের বা এমপিদের মান ইজ্জত রক্ষা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। কারণ এমপিরা যা করছে, সরকার যা করছে, এই যে ভোটারবিহীন নির্বাচন করে তারা জনগণের সামনে চিল্লাইয়া বলে যে আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, অনেক মানুষ তো আবার সেটার প্রতিবাদ করছে, সবাই তো আর তাদের ভয়ে চুপসে নাই। এবং এই যে সাবরিনা শাহেদ, জি কে শামীম কিংবা এই ধরনের যে দুর্নীতির কেসগুলো, দুঃশাসনের যে অপকর্মগুলো, সেগুলো নিয়ে যখন জনগণ সমালোচনা করছে, সেখানে তো এমপিরা ফেসে, এমপিদের সম্মান হানি হচ্ছে। কাজে এই সম্মান রক্ষা করার জন্য তারা এই আইনটা করেছে, যেটা জনগণের সুরক্ষা দেওয়ার জন্য নয়। সুতরাং আমি মনে করি যে এই আইনটা পুরোপুরি একটা অগণতান্ত্রিক আইন এবং নাগরিকদের নিপীড়নমূলক আইন, এবং এই আইনের নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপত্তি তুলেছিল। আপনি সাংবাদিকদের যে বিভিন্ন সংগঠন, তারা এটা নিয়ে প্রতিবাদ করেছে। সম্পাদক পরিষদ, যে বিভিন্ন নিউজ পেপারের যে সম্পাদক রয়েছে, তাদের আপনার প্রতিনিধিরা প্রতিবাদ করেছে। কিন্তু তারপরে এটা বাতিল হয়নি। কারণ হচ্ছে সরকার এই আইনটা দ্বারা তো বিরোধীদের আপনার এসে দমন করছে। সরকার তো নিজেদের স্বার্থের জন্য কাজে লাগাচ্ছে এবং বিরোধীদেরকে সহজে এই আইনটা দ্বারা দমন পীড়ন করছে। সেক্ষেত্রে তারা আসলে এই আইনটা বাতিল করছে না। তবে এই আইনটা নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম হয়েছে, সাংবাদিকরাও করেছে। আমি মনে করি এই আইনটা বাতিল হওয়া দরকার, কারণ সরকার এখন ক্ষমতায় থাকতে ভাবছে হয়তো যে বিরোধীদের সাইজ করার জন্য, ভিন্নমত দমন পীড়নে তারা এই আইনটি ব্যবহার করছে। ক্ষমতা সটকে গেলে কিন্তু তারাই আবার এই আইনের ভুক্তভোগী হবে। সুতরাং এই আইনটা যেহেতু জনগণের দাবি এবং আমরা বিশ্বাস করি যে জনগণ এটা চায়, এই আইনটার পরিবর্তন হওয়া দরকার। এবং আমরা চেষ্টা করছি যে এই আইন সহ বিভিন্ন ধরনের নিপীড়নমূলক আইনগুলো বাতিলের জন্য জনগণের জনসম্পৃক্ততা তৈরি করে একটা আন্দোলন তৈরি করার, যে যাতে আইন তৈরি করে রাষ্ট্রীয়ভাবে জনগণকে নিপীড়ন নির্যাতন না করা যায়। ধন্যবাদ বিপিনুর। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার জনগণের উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? বাংলাদেশ তথা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী জনগণের প্রতি আমার একটা কথা বলার আছে, যে দেশটা আমার, আপনার, আমাদের সকলের। সুতরাং এই দেশটা যেন সঠিক পথে থাকে, এই দেশে যেন গণতন্ত্র আইনের শাসন থাকে, সেজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে কথা বলা এবং কাজ করা। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, দুদিন পরে আওয়ামী লীগ থাকবে না, অন্য একটা দল ক্ষমতায় আসবে। কিন্তু একটা দেশ যদি সঠিক ট্র্যাকে থাকে, আইনের শাসন থাকে, তাহলে কিন্তু আমরা প্রত্যেক নাগরিকই যে ধরনের একটা ওয়েলফেয়ার স্টেট চাই, যে ধরনের সুযোগ সুবিধা চাই, সেগুলো আমরা পাবো। কিন্তু দেশ যদি সঠিক ট্র্যাকে না থাকে, দেশের রাজনীতি যদি সঠিক ট্র্যাকে না থাকে, তাহলে এটি সম্ভব না। আজকে বাংলাদেশে যারা ক্ষমতায় আছে, তারা পুরোপুরি একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় আছে। দুটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে কবর দিয়ে তারা একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য দলমত নির্বিশেষে সকল জনগণের একটা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম দরকার। এই যে গণতন্ত্রকে রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা শুধুমাত্র রাজনৈতিক দলেরই কাজ নয়, এটা আমাদের প্রত্যেকেরই কাজ। আর যদি আমরা এক্ষেত্রে এগিয়ে না আসি, তাহলে ওই যে শাহেদ, সাবরিনা, জি কে শামীম কিংবা আপনার ক্যাসিনো সম্রাট, এদের মতো মানুষের দ্বারাই আমরা শাসিত হব, শোষিতও হব কখনো কখনো। সুতরাং সময় আজকে এসেছে আমাদের জেগে ওঠার। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এখন অন্তত একটা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে একত্রে কাজ করতে হবে। আর প্রবাসীদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা একটু দেশের কথা ভাবেন এবং দেশের জনগণকে কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় সেটি নিয়েও ভাববেন। কারণ দেশ যদি ভালো থাকে, আপনিও ভালো থাকবেন, প্রবাসী থেকে আপনি ভালো থাকবেন। কারণ আপনি প্রবাসী থাকলে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন তো দেশে থাকে। কাজেই দেশ যদি ভালো না থাকে, তারা তো সেটার ভুক্তভোগী হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনিও ভুক্তভোগী হবেন।
আর আমরা যে সংগঠনটি প্রবাসীদের নিয়ে আমরা কাজ করছি, যে প্রবাসী অধিকার পরিষদ, সেটি একটি অরাজনৈতিক সংগঠন। আপনাদের যাদেরই ভালো লাগে, যারা দেশের কথা চিন্তা করেন, তারা সেই সংগঠনে যুক্ত হতে পারেন, নিজের মেধাশ্রম দিয়ে সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি এই সংগঠনের কোনো প্রেসিডেন্ট, সেক্রেটারি, সভাপতি না, আমি জাস্ট বাংলাদেশের একজন প্রতিনিধি এবং এই সংগঠনের একজন অন্যতম উদ্যোক্তা। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা প্লাস হচ্ছে বন্যা, বাংলাদেশ একটা খুবই ক্রান্তিকাল অতিক্রম করছে। সেই দিক থেকে আপনাদের যদি সুযোগ থাকে দেশের মানুষের পাশে দাঁড়ানো, যে যার জায়গা থেকে চেষ্টা করবেন। আপনাদের প্রতি, সকলের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য, আপনার দলের জন্য